গতকালকে আমরা আলোচনা করছিলাম একটা রুব্রিক্স নিয়ে, ডেলুশন ইমাজিনস হারসেলফ ইন এ হ্যাভেন টকিং উইথ গড, তাই না? নারের রেপার্টরি থেকে আমরা এই রুব্রিক্সটা আলোচনা করছিলাম। তো আমার মনে হয় যে আপনারা আহ, অনেকেই বুঝতে পারেননি। কালকে আমি কিছু ক্লিয়ার মেসেজ দিতে চেষ্টা করছিলাম। তার মধ্যে অন্যতম বিষয়, ডেলুশন তো আমরা বুঝি, ডেলুশন হচ্ছে পেশেন্ট যেটা মনে করে, পেশেন্ট যেটা ভাবে, পেশেন্ট যেটা সেন্স করে, হ্যাঁ, পেশেন্ট যেটা অনুভব করে, সেটাকে আমরা বলতেছি ডেলুশন। হার সেলফ আর হিম সেলফের মধ্যে আমরা পার্থক্য বলতেছিলাম। হার হলো অপেক্ষাকৃত কম শক্তিশালী আর হিম হচ্ছে বেশি শক্তিশালী। গড গড আমাদের থেকে শক্তিশালী, তাহলে গডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি। কিন্তু গডের তুলনায় আমি অতটা শক্তিশালী না, পেশেন্ট যখন এরকম অনুভব করবে তখন সেই রুব্রিক্সে নিতে হবে হার, হার্সেল। তো এইখানে এই রুব্রিক্সটাতে হার্সেল দেওয়া আছে। এর অর্থ হলো এই পেশেন্ট মনে করছে যে গডের সাথে, গডের তুলনায় গডের তুলনায় সে ছোট। আমি গডেরকে বলতেছি টকিং, মানে আমি বলতেছি গড শুনতেছে। এখানে শুধু আমি বলতেছি, গড শুনতেছে। এটা ছিল একদম জিস্ট। এখন গডের কালকে তিনটা মানে আমি বললাম। গড হলো পৃথিবীর অধীশ্বর, সর্বক্ষমতার অধিকারী। তিনি হও বললে হয়ে যায়, বেরাজ হলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। তাহলে পুরো পৃথিবীর অ্যাসপেক্টে সর্বোচ্চ ক্ষমতাধর গড। এবার ধরেন আমি যদি এই ক্লাসের, এটা অ্যাকর্ডিং টু ইংলিশ ইংলিশ লিটারেচার আমি বলতেছি, এই কান্ট্রি আমাদের বাংলাদেশ, বাংলাদেশের সম্পর্কে যদি আমি বলি যে শেখ হাসিনা, এখানে প্রেসিডেন্টও আছে, কিন্তু শেখ হাসিনার একটা কথা, এটা পলিটিক্যালি নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি। শেখ হাসিনার একটা অর্ডার ছাড়া, একটা সিদ্ধান্ত ছাড়া, একটা হুকুম ছাড়া কোনো জিনিস হচ্ছে না। সে কোনো জিনিস কোথাও একটা জটলা বেঁধে যাচ্ছে, সে বলতেছে হয়ে যাচ্ছে। আমরা যদি অ্যানালজি করি, গড তো হলো সুপ্রিম। আমি উনাকে সুপ্রিম বানাচ্ছি না, কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি, আমাদের মানে অ্যাকর্ডিং না, ইন বিটুইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রির মধ্যে আমরা যদি এটাকে চিন্তা করি, তাহলে এখানে সে হলো সর্ব ক্ষমতার অধিকারী। ঠিক একইভাবে আমরা যদি এই ক্লাসের কথা চিন্তা করি, এই ক্লাসে দেখেন আমি চালাচ্ছি, আমি যা করতেছি সবকিছু আমার অনুযায়ী হচ্ছে। আপনারা কেউ যদি এখানে কোনো ব্যত্যয় ঘটান, কোনো ইয়ে করেন, আমি ইচ্ছা করলে তাকে বাহির করে দিচ্ছি, ইচ্ছা করলে তাকে রাখতেছি, কাউকে পানিশ করতেছি, কাউকে রিওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে? আমরা যদি সবগুলোকে অ্যানালজি করে, পুরা মহাবিশ্বের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল হলো গড, বাংলাদেশের ক্ষেত্রে হলো পাওয়ারফুল হলো শেখ হাসিনা, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকান, মানে এটা কি বলে, পাশ্চাত্যের অধিপতি হলো আমেরিকা নেতৃত্ব দিচ্ছে। তাহলে সেখানকার বাইডেন হলো সর্বোচ্চ ক্ষমতা, তার হাতে ব্রিফকেস আছে, সুইচ চাপলেই পারমাণবিক বোমা লঞ্চ হয়ে যাবে। মানে আপনি চিন্তা করেন, আপনার চিন্তার ক্ষমতা। তাহলে আপনার পরিবারের কথা যদি চিন্তা করি, তাহলে আপনার পরিবারে যদি ওরকম সর্বোচ্চ ক্ষমতা সবকিছু যদি আপনার ইচ্ছা হচ্ছে, ওই গডের অ্যাট্রিবিউট যেগুলো বৈশিষ্ট্য, সেটার সাথে যদি আপনার বৈশিষ্ট্য কিছু মিলে যায়, তাহলে আপনি হবেন আপনার ফ্যামিলির জন্য গড। আমি বুঝাতে পারলাম? তাহলে এই গড মানে একদম সরাসরি যে সৃষ্টিকর্তা, মানে আমাদের রুব্রিক্সের গড, সেটা কিন্তু নাও হতে পারে। এটা স্থান কাল পাত্র ভেদে, পরিস্থিতি অনুযায়ী গডের প্রকৃতি রূপান্তরটা চেঞ্জ হতে পারে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চিন আছে এইটুকুর মধ্যে, বোঝার কোনো ঘাটতি আছে গড নিয়ে? আমরা বলি না গডফাদার, গডফাদার কাদেরকে বলি? আজিজ মোহাম্মদ ভাই গডফাদার বলি না? আর কাকে গডফাদার বলি?
ইন্ডিয়ান চলচ্চিত্রের গডফাদার কে? দাউদ ইব্রাহিম। গডফাদার বলতেছি। সে সিনে থাকতেছে না, দুবাইয়ে বসে থেকে কলকাঠি নাড়াচ্ছে, তাই না? তো এইভাবে আমরা বুঝি। তো গতকালকে যে রুব্রিক্সটা বললাম, সেই রুব্রিক্সের পেশেন্টের বক্তব্য, পেশেন্ট মনে করছে আমার কথা আমি বলতেছি গডের সাথে, আমি তার মানে গড, গড আমার কথা শুনছে, আমি গডের তুলনায় কম শক্তিশালী। ঠিক আছে? তো আজকের যে কেসটা আমরা দিয়েছিলাম, সেই কেসটা আমি একটু আগে পড়ে শোনাই। অনেকেই হয়তো পড়েননি, অনেকে অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা মজার উন্নতি কিন্তু আপনাদের আছে, একটা মজার উন্নতি আপনাদের আছে। আজ থেকে 2-3 মাস আগে যখন আমরা এই টাইপের কেস দিতাম, আমি হিসাব করে দেখেছি যে আপনারা 15টা পর্যন্ত মেডিসিন সাজেশন করতেন, এক একজন এক এক ধরনের মেডিসিন বলে 15টা মেডিসিন আপনারা চলে যেতেন, 10টা মেডিসিনে চলে যেতেন। কিন্তু এখন অ্যাটলিস্ট 3টা মেডিসিনের বাইরে কেউ যাননি। এটা একটা উন্নতি। আবার এটাও হতে পারে যে আমি 3টা মেডিসিনের ডিডি করে চালাচ্ছি, এই কারণে আপনারা 3টার মধ্যে একটা মানে কম্পারিজনের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করছেন, এটাও একটু হতে পারে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনাদের জন্য এটা পজিটিভ সাইড। আমাদের টার্গেট যদি হোমিওপ্যাথি সায়েন্স হয়ে থাকে, হোমিওপ্যাথি যদি ফিলোসফি থাকে, হোমিওপ্যাথি যদি আর্ট থাকে, আর আমরা একই গুরুর যদি শিষ্য হয়ে থাকি, তাহলে ডেফিনেটলি চিন্তা চেতনা আমাদের একই রকম হবে। একটা সময় যে আমরা দেখবো যে এই পেশেন্ট যাকেই দিই, আমরা ওটা ডক্টর বারিকে দিই বা ডক্টর আমজিরকে দিই, যাকেই দিই একই মেডিসিনই আসবে। এটা মানে টুডে অর টুমোরো অবশ্যই হবে, ওই দিন আমাদের জন্য খুব দূরে না। আপনারা একটু লেগে থাকলে ডেফিনেটলি ওরকমই হবে। তো কেসটা কিরকম ছিল? পেশেন্ট বয়স 45, 55 মতো, 55-60-এর মতো। সে চেম্বারে ঢুকে আসসালামু আলাইকুম একটা লম্বা সালাম দিয়ে তারপর শুরু করলো, ডাক্তার সাহেব আপনি জানেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র আমার খুব কাছের লোক, তার বাসায় আমার রেগুলার যাতায়াত। একবার আমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর একটা প্রবলেম করছিল, আমি মেয়র সাহেবকে ফোন দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তার বাসায় গিয়ে সমস্যার কথা জানালাম। ভালো করে ভাঁজগুলো বোঝেন, সমস্যার কথা জানালাম। আপনি বিশ্বাসই করতে পারবেন না, পরের দিনই আমার মেয়ে সরকারি স্কুলে ভর্তি হয়ে গেল। যদিও আমাকে সহযোগিতা করার এরকম আরো লোক আছে, মেয়রের মতন আরো লোক আছে, কিন্তু মেয়রের থেকে আর কে বড় আছে? মেয়র কি? মেয়র কাকে বলে? মেয়র হচ্ছে একটা সিটির, একটা পৌরসভার, একটা নির্দিষ্ট সারাউন্ডিং এর মধ্যে সবচেয়ে বড় হত্যাকর্তা, তাই না? নির্বাচিত জনপ্রতিনিধি, তার পাওয়ার সব জায়গায় আছে, এটা সে বোঝাচ্ছে। কিন্তু মেয়রের থেকে আর বড় কে আছে বলুন? এজন্যই তো আমি তাকে এত সম্মান করি। যদি মেয়র না হতো তাহলে কিন্তু তাকে অত সম্মান করতো না, এই কথা দিয়ে এটাই বোঝায়। তো তারপরে রুগী বলছে, অনেক কথোপকথন আছে, আমি আপনাদেরকে কেসের মতন করে একটু দিলাম। গল্প তো এগুলো রুগী কম করে না, কথাও তো কম বলে না। আমার যেটুক মনে হয়েছে যে আপনাদেরকে শেখানোর জন্য, জানানোর জন্য যেটুক দেওয়ার সেটুক দিয়েছি। এবার বলছে, আমি যেভাবে আপনাকে সালাম দিলাম ঠিক ওইভাবে আমি মেয়র সাহেবকেও সালাম দিই। তার মানে কি করলো? আমাকে যে সম্মানটা দেওয়ার, যে সম্মানটা দিল, সেই সম্মানটা কার লেভেলের সম্মান? ওই মেয়র সাহেবের। এটা তো রুগীর বলার কথা ছিল না, পিকিউআরএস কিনা। রুগীর কি কথা বলার দরকার ছিল? আপনার মতন করে আপনাকে যেভাবে সালাম দিলাম ওইভাবে আমি মেয়রকেও সালাম দিই, সালাম জানাই। তো আমি তো আপনার কাছ থেকে ঢুকতে পারছে না কেন? আমি আপনাদের 2-1জনকে একটু অ্যাডমিন বানাই দিই। আপনারা ডিনাই করেন না, হ্যাঁ? তাহলে কিন্তু আবার ঢুকতে পারবে না। আবার ডিনাই করলে আরেকটা সমস্যা, এই ক্লাসেই হয়তো ঢুকতে পারবে না, এরকম একটা ঝামেলা হতে পারে। ঠিক আছে? তো যাক, তো আমি আপনার কাছে আসতাম না
মানে আসতে চাচ্ছিলাম না, কিন্তু মেয়রের পিএ, পিএ মানে তো বুঝছেন, যে সেক্রেটারি থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এরা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল, বারবার ইনসিস্ট করতেছিল, মানে উৎসাহিত করতেছিল, ইনসিস্ট করতেছিল যে আপনার কাছ থেকে এই আমার চুলকানির ওষুধটা নিয়ে মানে নিতে আসতে বলছিল। তো এই জন্যই আমি আপনার কাছে আসলাম, মানে ওরা না বললে কিন্তু আমি আসতাম না, ওরা ইনসিস্ট করলো বলে আমি আসছি। তো আমার কাছে আমি যখন জিজ্ঞাসা করছিলাম যে আপনার এগুলা নিয়ে কি ভাবনা হয়, স্ট্রেস কি, এগুলা তো জিজ্ঞাসা করি, এই রোগ নিয়ে আপনার স্ট্রেস কি, আপনার এই রোগ নিয়ে ভয় কি, এই রোগ নিয়ে আপনার টেনশনটা কি, এগুলা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি। তো তার উত্তরে সে বলতেছিল যে আমার কাছে তো মনে হচ্ছে এটা আমার ব্যাড লাকটাই খারাপ। আমি রাজশাহী মেডিকেল কলেজে 3জন বড় বড় ডার্মাটোলজিস্ট, বড় প্রফেসরের কাছে চিকিৎসা করেছি, তারপরেও এই চুলকানি আমার ভালো হচ্ছে না। বললাম যে এই চুলকানি নিয়ে কি এত স্ট্রেস বোধ করতেছেন? বলছে যে রাতের বেলায় এই চুলকানি এতই বেড়ে যায়, আমি তখন আমার পরিবারের লোকজনকে বলি যে তোমরা আমার জন্য একটা ভালো ডাক্তার খুঁজতে পারো না, তোমরা আমার জন্য একটা ভালো ডাক্তার খুঁজে বের করতে পারো না। তাদের উপর আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায়, তাদের উপরে আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। আমি বলি যে তোমরা পারতেছো না, তোমরা জাহান্নামে যাও, তোমাদেরও এরকম পোকা হোক, পোকা হোক মানে বলতে তোমাদেরও এরকম রোগ হোক। তো আমি জানি এটা আমার বোকামি, আমি তো চিকিৎসা করাচ্ছি তারপরেও এই রোগটা ভালো হচ্ছে না, এটাতে আমার ফ্যামিলির লোকজনের দোষটা কোথায়? কিন্তু তা সত্ত্বেও আমি ওদের সাথে এরকম ব্যবহার করি। ঠিক আছে? তো রুগী বলছে, ডাক্তার সাহেব, আপনার কাছে চুলকানির জন্য সবচেয়ে ভালো যে ওষুধটা আছে, স্ট্রং যে মেডিসিনটা আছে সেটা আমাকে দেন, এবং ম্যাক্সিমাম যতখানি ডোজ দেওয়ার দরকার পুরোটাই আপনি দেন। কম শক্তি বা কম পাওয়ারের ওষুধ আমার কেন জানি কাজ করে না। মানে আপনি আমাকে এই লো পটেন্সির ওষুধ দেন না, হাই পাওয়ারের ওষুধ দেন। তো এরকম ইয়ে হলে আপনারাও জিজ্ঞাসা করবেন যে ঠিক আছে, সেটা দেওয়া যাবে, কিন্তু এই চুলকানিটা নিয়ে আপনার মধ্যে কি ভাবনা কাজ করছে? একই কথা কিন্তু আমরা জিজ্ঞাসা করি, স্ট্রেস কি, চুলকানি নিয়ে ভয় কি, চুলকানি নিয়ে ভাবনা কি, হ্যাঁ, অ্যাংজাইটি কোথায়, ফেয়ার কোথায়, এগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করি। তো এবার রুগী বলছে যে আমার আশেপাশের লোকজনও জানে যে আমার কত বড় বড় লোকজনের সাথে উঠা বসা, আমার কত বড় বড় লোকজনের সাথে উঠা বসা, আর এরকম অবস্থায় যদি আমার এই স্কিনের সমস্যা হয় আর তাদের সামনে নিয়ে যায়, সামনে যেয়ে যদি আমার চুলকানিটা ওঠে, আর আমি যদি চুলকানি, আমি যখন চুলকাই তখন আমার ইজ্জতটা কি থাকবে? এই ছোট্ট করে কথা অনেক ছিল, কিন্তু প্রয়োজনীয় কথার কাট পিস আপনাদের সামনে আমি দিয়েছিলাম। আপনারা অনেকে অনেক ভাবে যুক্তি পরামর্শ দিয়েছেন। আমি এবার আমার মতন করে এই অ্যানালাইসিসের ইয়েগুলা করি, আপনারা একটু মিলায় নেন, যাদের সাথে মিলছে না তারা কারেকশন হয়ে নেন, যাদের কাছে মনে হবে যে না আমার সাথে আর্গুমেন্ট করার দরকার, তারা পরে আমার সাথে আর্গুমেন্ট করেন পার্সোনালি। তো আমরা কি করি, আমরা করি হচ্ছে পেশেন্ট প্রথম থেকে ঢোকা থেকে শুরু করে আমরা কিন ভিউ মানে কিন নলেজ মানে কিন দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা কিন্তু অবজার্ভ করি, তাই না? রুগীকে অবজার্ভ করতে বলা হয়েছে, সবাই বলে। তো এই কেসে কি হলো, পেশেন্ট কি করলো, পেশেন্ট দরজাতে ঢুকে এসেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক। এরপরে কি করলো, আমি কি ওকে জিজ্ঞাসা করেছিলাম মেয়রকে কিভাবে সালাম দেয়? সে বলছে কি যে মেয়রের সাথে যখন দেখা করি তখনও ওইভাবে আমি সালাম দিই। এই কথাটার অর্থটা কি বলেন দেখি? মেয়রের সাথে যখন দেখা করি বা দেখা হয় তখন আমি ওইভাবে সালাম দিই, এই লাইনটার অর্থটা কি? এই যে সালাম, আসসালামু আলাইকুম, সালামের ভিতরে একটা রহস্য লুকিয়ে থাকে। রহস্যটা কি? স্যার, বলবো স্যার? হ্যাঁ, শিওর।
আপনাকেও সে মেয়রের মতো সম্মান দিচ্ছে, দিয়ে মানে দিতে চাচ্ছে আর কি, তাই বোঝাতে চেয়েছি। আমাকে দিল, বা আপনার চেম্বারে রুগী আপনাকে দিল, এবং এটা ইয়ে করলো যে আমি শুধু আপনাকে এটা দিলাম না, এইরকম এই টাইপের ইয়া। ভালো করে বোঝেন, এগুলো হলো অ্যানালজি, অ্যানালজি তো না, এটা হলো যুক্তি আর কি। এই টাইপের সালাম আমি মেয়রদেরকে দিই, মানে মেয়রের মতন যারা রেসপেক্টফুল, মেয়রের মতন যাদের পজিশন, মেয়রের মতন যাদের পাওয়ার, মেয়রের মতন যাদের পাওয়ার, যাদের পজিশন অনেক ভালো, যাদের পজিশন অনেক তাহলে তো তাদেরকে ফ্ল্যাটারিং আমি, করলো না। জি, তাদেরকে আমি রেসপেক্টটা দিই। কিছু বলছিলেন কেউ, দেখতে পাইনি। স্যার তাহলে ফ্ল্যাটারিং করলো নাকি এটা? হ্যাঁ, ফ্ল্যাটারিং তো আছে, কিন্তু এটা ফ্ল্যাটারিং কি তো তাহলে অনেক ওয়েলথ বড় প্রকাশ বিষয়। আর ফ্ল্যাটারিং এরকম কিছু? ফ্ল্যাটারিং তো আছেই। হ্যাঁ, আমার সামনেও গড বসা, না গড বসা না, গড বসা না। আমি যে আপনাকে সালামটা দিলাম, হ্যাঁ বলেন ডক্টর আতাউর রহমান। স্যার আমি, ও হ্যাঁ বলেন। স্যার মানে সালামটা ওভাবে দিয়ে কথা, মানে তার প্রকাশভঙ্গির মধ্যে এটা ছিল না যে সেও খুব একটা হেলা ফেলার বস্তু না কি, মানে পাত্র না। আমি মেয়রদের সালাম দিই মানে আমার বড় বড় মানুষের সাথে ওঠা বসা আছে, কাজে আপনি তাকে একটু সেটা তো আলাদা বটে, দৃষ্টিতে দেখবেন। সেটা তো বটে, সেটাও তো একটা বিষয়। কিন্তু এই কথাটা কেন বললো সে? আপনার মতন করে মানে আপনাকে যেভাবে সালাম দিলাম, এইভাবে মেয়রের সাথে দেখা হলো, সালাম করি, মানে ভাই আপনাকে অনুপ্রাণিত করার জন্য বলছে ভাই। ছলে বলে কলে কৌশলে স্যার। আপনাকে হ্যাঁ, অনুপ্রাণিত করার জন্য বলছে স্যার। অনুপ্রাণিত, ঠিক আছে, ইনসাইটিং নিলাম, ঠিক আছে, ভাবনাটা ভালো করে। হ্যাঁ বলেন, ডক্টর মোদাব্বের হোসেন বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন। আসলে মেয়রকে সালাম দেওয়ার মাধ্যমে মেয়েকে স্কুলে ভর্তি করাইছে, স্বার্থ হাসিল হয়েছে। আপনাকে না না, সালাম অত দেওয়ার দূরে মাধ্যমে না। রোগটা যেন ভালো হয় সেই আচ্ছা স্বার্থটা আচ্ছা হাসিল করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওই ইনসাইটিং বা ওই দিকে যাচ্ছেন, ঠিক আছে, সেটা ঠিক আছে। স্যার আমার মনে স্যার হচ্ছে সালামের আপনাকে উদ্দেশ্য কি এটা না স্যার? ছলে বলে মেয়রের কলে মতো কৌশলে। একটু একটু একে 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 আমরা প্রথমে সিয়ামের কাছে শুনি। স্যার আমার মনে হচ্ছে আপনাকে সে মেয়রের মতো রেসপেক্ট দিতে চাচ্ছে, এটা সে বোঝাতে চাচ্ছে যে আচ্ছা আমি ঠিক আছে, আপনাকে মেয়রের আমাকে মতো রেসপেক্ট করি। আমাকে মেয়রের মতন রেসপেক্ট দিচ্ছে, ঠিক আছে, নিয়ে নিলাম। হ্যাঁ, হাফিজ রহমতুল্লাহ বলেন। স্যার আপনাকে মেয়রের মতো রেসপেক্ট করছে এই জন্য যে ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে যেন সঠিক চিকিৎসাটা সে পায়। আচ্ছা ঠিক আছে, এটা তো পরের ভাবনা, কথাটা বলার দরকারটা কোথায়? আনারুল্লাহ বলেন ডক্টর। স্যার, এটা এটা বলার উদ্দেশ্য হলো সে আমার সাথে বড়দেরও সম্পর্ক আছে। হ্যাঁ, এটা একটা আমার বিষয়। সাথে আচ্ছা বড়দেরও আপনারা, সম্পর্ক আছে, এই জন্য। আমি একটু বলে দিই, হ্যাঁ, আপনারা আসতে পারছেন না জায়গাটায়, স্যার জায়গাটায় অ্যাফেক্টেশনের কাছাকাছি মনে হচ্ছে অনেকটা। অ্যাফেক্টেশন, ঠিক আছে, অ্যাফেক্টেশন আছে, কিন্তু আমরা তো বলতেছি যে আমরা একদম, আমি কি বলি বারবার, একটা ভাষ্যের মধ্যে হাজারটা রুব্রিক্স লুকায় থাকে, কিন্তু আমরা সবচেয়ে পারফেকশনের জায়গায় যেতে চাই। এই কথাটার অর্থটা কি? যে আপনার আপনাকে যেভাবে সালাম দিলাম ওইভাবে মেয়রকেও সালাম দিলাম, তার মানে হলো আমি তাদেরকেই সালাম দিই, আমি তাদেরকেই সালাম দিই যাদের পজিশন পাওয়ারফুল, পজিশনে অনেক পাওয়ারফুল, যাদের পজিশন অনেক স্ট্রং, যাদের অনেক হোল্ড আছে। তাহলে আমার সম্মান হলো কাদের জন্য? আমার সম্মান ওই কাদের জন্য? মেয়রদের জন্য। কার জন্য? যাদের থেকে আমি কিছু যারা পেতে হলো পারি। পাওয়ারফুল, যারা হলো পাওয়ারফুল, যারা হলো পজিশনে স্ট্রং, ঠিক আছে। তো আমরা কি জানি, যারা সম্মান দেয়, আপনার চেম্বারে এসে সম্মান দিচ্ছে, তাহলে আমরা রুব্রিক্স কি নিই? রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড। হ্যাঁ, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর দীপক সরকার। তাহলে এটা কি রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম হলো? না স্যার, স্যার এটা আপনি তো ব্যাখ্যা করলেন, তাতে অনেকটা হার্ট ফর ইনফেরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র মতো। সেটা ঠিক আছে, সেটা আমি বললাম তো আমার হাজার এখানে তার ভাষা। নিজের গ্রেটনেস কে প্রকাশ করাকে বোঝাচ্ছে আমার মনে হয়, হ্যাঁ, যে সেটা তো আমি ওই ভাবনা থেকে আসবে। ব্যক্তিদের। হ্যাঁ, সেটা তো ভাবনা থেকে আসবে, ঠিক আছে। এই এইটা হলো
এই যে পাওয়ারফুলকে আমি সম্মান দিব, পাওয়ারফুলকে আমি শ্রদ্ধা দিব, সুন্দর সালাম দিব, বা ধরা দরকার। হ্যালো হ্যালো, জি স্যার, আছি আমরা। শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো সরি, আমার সম্মানটা হলো সেই রকম পজিশনে যারা থাকবে তাদের প্রতি। তাহলে রুব্রিক্স কি হবে? কি হবে? কারো মনে নাই? এতবার করে বলি, এবার একটু প্র্যাকটিক্যালি হাতে হাতে ধরাই দিচ্ছি, ভুলবেন না কিন্তু কেউ। রুব্রিক হবে ভেনারেশন। মুখস্থ করে নেন ভেনারেশন। আমি একটু পরে বলতেছি রেফারেন্সের সাথে এটা কি করে পার্থক্য করবেন, ঠিক আছে? এটাকে মাথায় রাখেন। তাহলে এই রুব্রিকে কি হয়, ভেনারেশনে কি করে, কোনো ব্যক্তি শুধুমাত্র মর্যাদা বা পজিশন, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে কোনো কিছু অ্যাচিভ করতে চাচ্ছে, ওই যে ফ্ল্যাটারিং এর কথা বললেন, কোনো কিছু উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছে, এই কারণে রেসপেক্ট দেয়। বুঝছেন? এই পেশেন্টের মধ্যে যাকে রেসপেক্ট দিচ্ছে ওই ব্যক্তির জন্য কোনো প্রকার জেনুইন রেসপেক্ট থাকে না, জেনুইন সম্মান থাকে না, বা কোনো ভাবনাই থাকে না। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা খুব ভালো করে মাথায় রাখেন। এরপরে পেশেন্ট কি বলছে? পেশেন্ট বলছে যে মেয়রের বাসায় তার নিয়মিত যাতায়াত, মেয়রের বাসায় তার নিয়মিত যাতায়াত। মেয়রের বাসায়, মেয়র কি কি বললাম একটু আগে? মেয়র, মেয়র কাকে বলে? আরে একটু হেল্প করেন না, মেয়র কাকে বলে? ওর এলাকার কাকে বলে? শক্তিশালী, শক্তিশালী আর কি। শক্তি তো আমিও, ওই সারাউন্ডিং এর সম্মানিত, সম্মানিত। ওই সারাউন্ডিং এর মধ্যে শক্তিশালী, সিটির মধ্যে শক্তিশালী। শক্তিশালী বললে তো হবে না। আমাদের এখানে যে পাশে আমার ব্যায়ামাগার আছে, জিম, জিম, এই জিমেও অনেক শক্তিশালী আছে, সে তো মেয়র না। বুঝতে পারছেন? অ্যামালগেট করা যাবে না, ভাবনাটাকে বুঝতে হবে। তাহলে মেয়র হলো সেই সিটির মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাহলে কি বলছে? মেয়রের বাসায় নিয়মিত যাতায়াত, মানে মেয়রের বাসায় যায়। তাহলে মেয়র, মেয়র হলো সিটির গড। কোনো কোশ্চিন আছে এটা নিয়ে? কারো বোঝার কোনো জায়গা আছে? বোঝার জায়গা নাই। সে নিয়মিত মেয়রের বাসা যায়। মেয়রের গডের বাসা কোনটা? আমি গতকালকে বলেছিলাম, গডের বাড়ি কি? হ্যাভেন। হেভেন। গডের বাড়ি হলো হেভেন। তাহলে সে হেভেনে যাচ্ছে, যে মেয়রের সাথে কথা বলতেছে, মেয়রের এক ইশারায় তার মেয়ের ভর্তি হয়ে গেল। কঠিন একটা কাজ, যেটা সে পারতেছিল না, কঠিন থেকে কঠিনতম কাজ সলিউশন হয়ে গেল। তাহলে রুব্রিক্স হবে কি হবে? রুব্রিক্স উপরে দিয়ে দিছি না? দিইনি? দিয়েছি। ভেলুশন, ইমাজিনেশন, হারসেলফ। হারসেলফ, সে মেয়রের থেকে ছোট, অত পাওয়ারফুল না। ইন হ্যাভেন, মেয়রের বাড়িতে যায়, ইন হ্যাভেন টকিং উইথ দ্য গড। আপনারা কিন্তু অনেকেই নিয়ে নিয়েছেন ওই যে গড কমিউনিকেশন উইথ হ্যান ত্যান, হ্যাঁ, রুলগুলো বুঝতে হবে, বুঝে বুঝে নিতে হবে। নিয়েছেন ভুল নাই, ওখানেও ভিরেট্রাম আছে, এটা ভিরেট্রামের কেস, ওখানেও ভিরেট্রাম আছে। কিন্তু আপনার জায়গায় পারফেকশন থাকতে হবে। আমি পারফেকশনের জায়গায় কোনো ছাড় দিতে চাই না, আপনাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা পারফেক্ট হয়ে ওঠেন, এটা আমি কামনা করি এবং দোয়াও করি। পেশেন্ট কি বলছে? পেশেন্ট বলছে তাকে মেয়রের মতন সহযোগিতা করার আরো লোক আছে, আমার আরো লোক আছে। এই ফিলিংসটা কি বলেন? আমার আরো লোক আছে, আমার মেলা মেলা লোক আছে। কি এটা? আমার আছে, আই হ্যাভ, আমার আছে। আমি কি বলেছিলাম? ওয়েলথ। ওয়েলথ, থ্যাংক ইউ। আমার আছে ওয়েলথ,
আই হ্যাভ, মেয়রের মতো আরো আরো আছে, ওয়েলথ তাহলে ডেলুশন ওয়েলথ অফ। আমার আমার নাই, আমার কমে যাচ্ছে, কি হবে? আমার কমে ডিলিউশন যাচ্ছে, আবার পুর। হ্যাঁ কমে যাচ্ছে মানে পোর। আর আমার আছে, হ্যাঁ আমার আছে, আমার কিছুই নাই কিন্তু আমি মনে করছি আমার হ্যাঁ আছে, আমার এ আছে, তাহলে ওয়েলথ। আর আমার নাই, আমার কমে যাচ্ছে, তাহলে হলো পোর। কত ইজি! আমরা যদি ইজি করে গল্পের মতন করে করি, ডেফিনেটলি আমরা এটা মাথায় থাকবে, মনেও রাখতে পারবো, আমরা সব দিক দিয়ে ভালো করব। ঠিক আছে, গেল। এরপরে কি হচ্ছে, এরপরে কি বললো, মেয়রের থেকে বড় আর কেউ নাই। রুবি কিন্তু কথা বললো, মেয়রের থেকে বড় আর কেউ নাই, বড় আর কেউ না, মানে সবচেয়ে বড়, মানে মেয়রই তার জন্য গড। গডের বিষয়টা আবার তার ফিলিং এর মধ্যে চলে আসলো কথা, আমি ওদিকে আর গেলাম না। এবার কি বলছে, হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসছে কেন? কারণ মেয়রের পিএ তাকে পাঠাইছে, তাকে বলেছে, বেশ কয়েকবার ইনসিস্ট করেছে, মেয়রের পিএ কয়েকবার ইনসিস্ট করেছে, বলেছে যে তুমি যাও ওই ডাক্তার সাহেবের কাছে ওষুধ নিয়ে আসো। এর অর্থটা কি? এর অর্থ হলো পেশেন্ট এমন এমন ভাব করছে যে সে ওই ওষুধ নিতে এসেছে ওই লোকজন, মানে সে আমার কাছে যে ওষুধ নিতে আসলো, এই ওষুধটা নিতে এসে আমার প্রতি একটা দয়া করলো, বা ওই লোকজনের উপরে অনেক বড় দয়া করলো। আমার আসার দরকার ছিল না, ওরা বললো, অনেক করে বললাম, তাই আমি আসলাম। আমার দরকার ছিল না, মানে দরকার ছিল না বলেনি, কিন্তু আমি, ওরা অনেক করে বললো তাই আসলো না। এইটা কি? এই এই কাম আবার 3টা পেশেন্টই করে, প্লাটিনাও করে, ভিরেট্টামও করে। আমার দিবাই যখন দাও, আমার, আমি আই ডোন্ট মাইন্ড, এরকম করে বলে না নাটক টাটক, আই ডোন্ট, দিবা দাও, অসুবিধা নাই, আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ওই ওরা বললো তাই গেলাম। এটা কি? এটা নিজের মতো, ইগোটিজম। হ্যাঁ ইগো, হ্যাঁ ঠিক আছে, ইগোটিজম। আমি আরো আরো কাছে নিয়ে যেতে চাই আপনাদেরকে। সিম্প্যাথেটিক স্যার। সিম্প্যাথেটি আবার কি জিনিস? এটা সিম্প্যাথেটি আমার দরকার ছিল না, আরে ওরা যখন বললো নিয়ে নিলাম। তার মানে কি, আমি বললো এটা হলো এক ধরনের কম্পাস ফিলিং। হ্যাঁ, ইম্পর্টেন্স ফিলিং, আমাদের রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স আছে, ইম্পর্টেন্স ফিলিং হিজ কম্পাস, কম্পাস ফিলিং অফ আমাদের আছে না, ওই ওই টাইপের এটা রুব্রিক্স, ইম্পর্টেন্স ফিলিং হিজ কম্পাস। তো তার, অ্যাফেক্টেশন, হ্যাঁ অ্যাফেক্টেশনও হতে পারে। তার ইয়েটা কি, তার প্রবলেমটা কি ছিল? স্ক্রিনের প্রবলেম। তো স্ক্রিনের প্রবলেমের জন্য সে কি করেছিল? 3টা বড় বড় ডাক্তারের কাছে গেল, প্রফেসরকে দেখালো, ডার্মাটোলজিস্টকে দেখালো, বিভাগীয় প্রধানকে দেখালো, রাজশাহী মেডিকেল কলেজের বড় অধ্যাপককে দেখালো, প্রফেসরকে দেখালো। হ্যাঁ, তো তাও ঠিক হলো না। এই জন্য সে লাস্টে কি, কাকে দায়ী করলো? পরে ওই যে ছেলে পেলেকে বকাবকি করে এটাকে সে দায়ী করলো কাকে? তার ভাগ্যকে দায়ী করলো। আপনারা লিখছেন অনেকে ডেলুশন, আনফরচুনেট। এটা ডেলুশন না, সে তো অলরেডি দায়ী করে ফেলছে। আনফরচুনেট এটা ডেলুশন না, সে তো অলরেডি করতেছেই। আপনি সরাসরি আনফরচুনেট ফিলিং নিয়ে নেন, আমাদের রুব্রিক্স আছে না আনফরচুনেট ফিলিং। আনফরচুনেট কাকে বলে? আনফরচুনেট কাকে বলে আমরা জানি? আনফরচুনেট, আনফরচুনেট বুঝতে গেলে আমাদেরকে আগে ফরচুনেটটা বুঝতে হবে, তাই না? ফরচুনেট কি? ফরচুনেট হচ্ছে, আমরা ফরচুনেটের বাংলাটা কি জানি? ভাগ্যবান, সৌভাগ্যবান, তাই না? মানে যে ফরচুনেট থাকে তার ভাগ্য কি হয়? ভালো হয়। সব কিছু বা যে কোনো ইভেন্ট বা যে কোনো ঘটনা সব সময় তার অনুকূলে হয়, তার কোনো প্রকার এফোর্ট দিতে হয় না, কোনো প্রকার এফোর্ট ছাড়াই কিন্তু অটোমেটিক তার হয়ে যায়। ঠিক আছে, ফরচুনেট আসছে কি থেকে? ফরচুনেট, ফরচুনেট আসছে ফরচুন থেকে। আমরা আরো ভেঙে যাচ্ছি, ফরচুন থেকে। ফরচুন মানে কি? ভাগ্য, নসিব। আমরা নসিব কাকে বলে? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কি গানটা শুনিনি আমরা? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।
অপ্রত্যাশিত ভাবে চলে আসছে, তার সমস্যা যেগুলো ছিল অপ্রত্যাশিত ভাবে তার অনুকূলে চলে আসছে, তাই না? তো এই ফরচুনের বা ফরচুনেটের এটা হলো ব্যক্তির এমন একটা অবস্থা যেখানে কোনো প্রকার পরিশ্রম না করেই সকল পরিস্থিতি নিজে নিজেই তার অনুকূলে চলে আসে, অটোমেটিক নিজে নিজে চলে আসছে, সব ঘটনা তার অনুযায়ী চলছে। ধরেন একটা ব্যক্তি একটা ব্যবসা শুরু করলো, এই ব্যবসা শুরু করার পরে যেদিন থেকে খোলা শুরু করছে, যে কোনো কারণেই হোক, ধরেন যে আমার এক বন্ধুর কথাই বলি, বেসিক্যালি সে গ্রামীণ ফোনে চাকরি করত, তো গোল্ডেন হ্যান্ডশেক এর কারণে 10 বছর চাকরির পরে সে বাদ পড়ে যায়। তো এখন বউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর বন্ধু আমার বেকার, একটা ঝামেলা। তখন কি করা যায়? সে একটা নিজে কোম্পানি খুলে ফেলছে। কোম্পানি খুলে ফেলে, যেহেতু আইটির প্রফেশন, আইটি প্রফেশনাল ইঞ্জিনিয়ার, তো বিভিন্ন উল্টাপাল্টা কনসেপ্ট, ধরেন আমেরিকা ইন্ডিয়ার কনসেপ্ট গুলা নিয়ে সে টুকটাক করে ইনভেস্ট করে সফটওয়্যার তৈরি করা শুরু করছে। আমি কিন্তু 2019 সালের কথা বলতেছি। এসে আমার সাথে খুব সিটিং টিটিং দেয়, কারণ মার্কেটিং এ আমার একটা স্পেশাল স্কিল আছে, এই কারণে ওর ওই মার্কেটিং পোর্শন নিয়ে আলোচনা করে। তো আমিও তাকে বলতেছিলাম যে না, এটা বাংলাদেশে দেখতেছি না, কারণ বাংলাদেশে মানুষ অনলাইনে অত কেনাকাটা করতে পছন্দ করে না, মানে বিশ্বাস পায় না, কিছু যেমন দারাজ টারাজ এই ইয়েগুলা থেকে প্রতারিত হয়, এটা একটা খারাপ পরিস্থিতি ছিল। আর সে এমন এমন প্রোডাক্ট, প্যাম্পাস, তারপরে এই টাইপের প্রোডাক্ট গুলা যেগুলা তো মানুষ এমনি সামনের দোকানে গেলেই পায়, এইরকম সে প্রোডাক্ট প্যাম্পাসে 20 লাখ টাকার প্যাম্পাস নিয়ে আসছে সিঙ্গাপুর আর কোথায় কোথায় থেকে নিয়ে এসে সে অনলাইন স্টোর করে ফেলছে। এবার এটা 19 সালের শেষের দিকে বলতেছি, 20-এর আগ দিয়ে। এবার হঠাৎ করে শুরু হয়ে গেল করোনা। করোনার পরে তার ওই সাইট সফটওয়্যার সেই লেভেলে চড়া শুরু করলো। হ্যাঁ, সে কিন্তু বিক্রি করতে পারছিল না। 6 মাসে একটা না দুইটা করে 20 লাখ টাকার মালের 2টা না 3টা প্রোডাক্ট সেল করে ওর তো মাথায় হাত, যে এগুলা তো এক্সপায়ারি ডেট থাকে, শেষ হয়ে গেলে তো সব গেল, আমার তো পুরো, আমি পথে বসে যাব, পেনশনে পুরো টাকা লাগাই দিচ্ছি। তাহলে কি হলো, পরিস্থিতি কি করলো, কোনো পরিশ্রম থাকে, করোনা চলে আসলো, লোকজন অনলাইনে অর্ডার করা শুরু করলো। ওর কেনা প্রাইস ছিল 500 টাকার প্রোডাক্ট, সে 18-2000 টাকা করে বিক্রি করা শুরু করলো, 4 গুণ করে লাভ। তার মানে কি, পরিস্থিতি কি করলো, কোনো পরিশ্রম ছাড়াই, কোনো মেহনত ছাড়াই তার খুব ভালো হয়ে গেল, বাম্পার প্রফিট হতে লাগলো। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হলো ফরচুন, নসিব, ভাগ্য। ঠিক আছে, যে কাজে হাত দিক না কেন সফলতা আসতেছে, জীবনে যে কোনো ইয়েতে খালি সুখ আর সুখ। মানে এই ফরচুনেটের থাকা ব্যক্তি কি করছে, যদি কোনো একটা সোনাতে হাত দেয়, একটা পিতলে হাত দেয়, সেটাও সোনা হয়, কোনো একটা পিতলে হাত দেয় বা একটা ধাতুতে হাত দেয়, সেটাও সোনা হয়ে যায়, ফরচুনেট। ঠিক আছে, তাহলে ফরচুনেটের সাথে খুব কাছাকাছি একটা আমি এর আগেও বলেছিলাম, খুব কাছাকাছি ওয়ার্ড হলো লাক। লাকটা কি? লাক, আমরা লাক সম্পর্কে জানি না। লাকের অর্থটা হলো এটা এমন একটা শক্তি বা এমন একটা কোয়ালিটি যার জন্য মানুষের ভালো হয় বা ভালো জিনিস পায়, কিন্তু সেখানে কোনো প্রকার কারণ বা উদ্দেশ্য থাকে না। একটা ঘটনা ঘটার জন্য প্রভাবিত হয়, কিন্তু সারা জিন্দেগি সেরকম হবে তা না। আমরা বলি না যে আই গট ইট বাই লাক, সৌভাগ্যক্রমে আমি পেয়েছি। একটা দম্পতির বাচ্চা হচ্ছিল না, এবার বাচ্চা হলো, প্রথম বাচ্চাটাই সন্তান হলো ছেলে সন্তান, তাহলে এটা কি সৌভাগ্য? পরের বারে ছেলে হবে না মেয়ে হবে, এটা কি বলতে পারে? বলতে পারে না। তাহলে এটা হলো লাক। তো আনফরচুনেট আর লাকের বিষয়টা বুঝলাম, আনফরচুনেটটা এই ফরচুনেট আর লাকের বিষয়টা বুঝলাম। আর আনফরচুনেটের মানেটা কি? দুর্ভাগ্য, মানে তার লাক বা ফরচুন কোনোটাই তার অনুকূলে নাই। কেউ যদি আনফরচুনেট হয় তখন সে আনলাকিও হয়, কোনো কারণ ছাড়া, মানে কোনো ইয়া ছাড়াই সে সুখ আর পায় না। হ্যাঁ, আমরা কি ইউজ করি? হি ইজ ভেরি আনফরচুনেট, হি
হি ইজ ভেরি আনফরচুনেট, মানে একটা ঘটনা ঘটে গেছে, এবার আমরা তখন ওটার মূল্যায়নটা করছি, হি ইজ ভেরি আনফরচুনেট, ঘটে গেছে, কোনো কিছুই তার অনুকূলে নাই, স্বাভাবিক নাই, স্বয়ংক্রিয়ভাবে ঘটেনি, সবকিছু তাকে এত পরিশ্রম এত মেহনত করেও তার ওইটা হলো না। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো মিসফরচুনেট। আনফরচুনেটের কাছাকাছি মিসফরচুনেট, আমাদের রুব্রিক্স আছে কিন্তু। মিসফরচুনেটটা কি? মিসফরচুনেট মানে হচ্ছে দুর্ভাগ্য, ভাগ্য খারাপ, ভালো হতে যেয়ে খারাপ হয়ে গেল, এটা হলো মিসফরচুনেট। এটা এমন একটা ইভেন্ট বা অনেকগুলো ইভেন্ট যার জন্য আনফরচুনেট বা দুর্ভাগ্যজনক বা তার ফলাফল কষ্টদায়ক, ব্যাড লাক। আমরা কি বলি, বাই মিসফরচুন হি ফল ইনটু ব্যাড কোম্পানি, ভুল ক্রমে সে এমন একটা কোম্পানিতে জয়েন করলো, বেতনই পায় না। বিসিএস পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, ভালো প্রিপারেশন নিয়েছেন, গতবারে যারা গত বিসিএস পরীক্ষায় যারা 48 পাইছে তারাও চান্স পাইছে, এবার তো আপনার অনেক ভালো প্রিপারেশন নিয়ে আপনি 60 পেলেন, কিন্তু খুবই দুর্ভাগ্য বিষয়, এবারে যারা ন্যূনতম 61 পেয়েছে তারাই বিসিএস কোয়ালিফাই করেছে, প্রিলিতে কোয়ালিফাই করেছে। গতবারে 48 পেয়েছিল তারা কোয়ালিফাই করেছে, এবার হলো 61 পাইছে তারা কোয়ালিফাই করেছে। তাহলে এটা কি? এটা হলো মিসফরচুন, আপনার চাকরিটা হলো না, চান্সটা হলো না। তাহলে মিসফরচুন হলো ভাগ্যের প্রতিকূলতা, ভাগ্যের প্রতিকূলতা। ঠিক আছে, তাহলে আনফরচুনেট আর মিসফরচুনের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। আবার ভিডিও দেখবেন, দেখে বিষয়গুলোকে ক্লিয়ার হবেন। এগুলাকে আমরা কোনোভাবেই ইগনোর করব না, কারণ এগুলা খুব ছোট ছোট জিনিস, এগুলা জানতে হয়। তো যাক, এই পেশেন্ট এটাকে মিসফরচুন একটা ফিল করলো। তো রাতের বেলায় যখন চুলকানি বেড়ে যায় তখন সে কি করে, তার পরিবারের লোকজনের উপরে খুব নারাজ হয়ে যায়, অভিশাপ দিতে থাকে, হ্যাঁ, যে তোদেরও গায়ে এরকম হোক, পোকা পড়ুক, হ্যান ত্যান এগুলা বলে। তার মানে কি? অভিশাপ দিচ্ছে। পোকা পড়ুক মানে তো অভিশাপ দিচ্ছে। সে নিজে মানে বা বিশ্বাস করে যে মানে সে তো চেষ্টা করলো, 3-4টা ডাক্তার দেখে হলো না, হ্যাঁ, কিন্তু তার ধৈর্যচ্যুতি ঘটে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এই কারণে সে তার বউ সন্তানদেরকে ওই ইয়েটা দিচ্ছে, কি দিচ্ছে, অভিশাপটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে আমরা রুব্রিক্স চিন্তা করতে পারি। আমরা রুব্রিক্স চিন্তা, আমি এই রুব্রিক্স ব্যাখ্যা পরে দিব আবার, হ্যাঁ। কার্সিং নাইট, স্টুপিড ফিলিং এন্ড কমপ্লেন্স অফ, কার্সিং নাইট, স্টুপিড ফিলিং এন্ড কমপ্লেন্স অফ। তো তারপরে কি হলো, পেশেন্টের কাছে মনে হলো যে শক্তিশালী ওষুধের মাধ্যমে বা ম্যাক্সিমাম যত ডোজ দেওয়া যায় দিতে পারলে সে ভালো হবে। ওই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, আমরা এটাকে নিতে পারি, হ্যাঁ, এটা আমরা চিন্তা করতে পারি। আর চুলকানির কারণে লোকজনের মাঝে তার ইমেজটা খারাপ হয়ে ভয় থাকবে, এটা হলো ফিয়ার পজিশন অফ সোশ্যাল পজিশন অফ, এই ইয়েগুলা কিন্তু আমরা নিতে পারি। এইভাবে আমরা কিন্তু কেসটাকে সলভ করতে পারি। আমার এই কেসটা বলার উদ্দেশ্য ছিল, কালকে যেটা পড়ালাম আপনারা ওই জিনিসটা ধরতে পারলেন কিনা, কিন্তু আপনারা কেউ বিষয়গুলো খেয়াল করেননি। হ্যাঁ, গতকালকে মনে হয় আমার ডেলিভারি ভালো হয়নি, এই কারণে আপনারা হ্যাভেন টকটা ধরতে পারেননি। তো আশা করি হ্যাভেন টকটা আপনারা ভুল করবেন না। আর একটা রেপার্টরি, ওই যে বললাম না, রুব্রিক্স দেখে দেখে আগাতে গেলে আমিও মিসলিডেড হয়ে যাই, আপনারাও মিসলিডেড হয়ে যাবেন। এই কারণে আপনাকে পুরো বিষয়টাকে বুঝতে হবে। তো যে জায়গায় আরেকটু আলোচনা না করলেই নয়, সেটা হলো আমি ভেনারেশনের কথাটা বললাম। ভেনারেশন তো আপনারা বুঝতে পেরেছেন। আর অ্যাটলিস্ট আপনাদের কারো একজনের কাছ থেকে আমরা রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম এই রুব্রিক্সটা শুনতে চাচ্ছিলাম, কিন্তু কেউ আপনারা এটা বলেননি। রেফারেন্সের বিষয়টা আমরা কি বলেছি, যে রুগী আপনার চেম্বারে এসে আপনাকে সম্মান দিচ্ছে, এক্সট্রা সম্মান দিচ্ছে, তখন আমরা এই রুব্রিক্সটা নিই। আপনাকে, আপনার অ্যাটেন্ডেন্সকে, আপনার কম্পাউন্ডারকে, আপনার অ্যাসিস্ট্যান্টকে
এক্সট্রা সম্মান দিচ্ছে, তখন এই রুব্রিক্সটা নিন। তো এখানেও তো পেশেন্ট সম্মানই দিল, আসসালামু আলাইকুম, লম্বা করে একটা সালাম দিল, তাই না? তো এই যে সালামটা দিল, এই যে সম্মানটা দিল, হ্যাঁ, এটাকে আমরা কেন রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম নিলাম না? এটা একটু আমরা, আমার মনে হয় ক্লিয়ার করলে এই দুটো রুব্রিক্স অ্যাটলিস্ট আপনারা ভুলবেন না, যেহেতু আজকে ভেনারেশনের বিষয়টা বললাম। তো রেভারেন্স মানে হচ্ছে কারো প্রতি সম্মান করা, আদর দেখানো, একটা এটা একটা ভাবনা থাকে মানুষের মধ্যে এবং সে সেটাকে এক্সপ্রেস করে। রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ফর দোজ অ্যারাউন্ড হিম এর অর্থ কি? আশেপাশে প্রায় সব ব্যক্তিকেই সে তার মধ্যে তার রেসপেক্টফুল ফিলিং থাকবে, তাই না? আপনি খেয়াল করে দেখবেন এই টাইপের পেশেন্টরা আপনার চেম্বারে এসে কথোপকথনের এক পর্যায়ে বলবে যে আমি সবাইকে সম্মান করি, ওই আমার কাজের মেয়ে, আমার ওই চাপরাশি, আমার দারোয়ান, আমার ময়লা আলা, সবাইকে আমি সম্মান দিই, সবাইকে যার যেটা সম্মান সেটা আমি দিই, যেটা আমার উচিত মনে হয় দিই। এখানে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোন শ্রেণী, কোন সেটা আমার কাছে বিবেচনা হয় না। এটা হলো রেভারেন্স অ্যারাউন্ড দোজ। কিন্তু সে সম্মান দিবে, পক্ষান্তরে ব্যক্তি সম্মান দিবে কাদেরকে? যে মানুষদের ইজ্জত আছে, যে মানুষদের পজিশন আছে, পাওয়ার আছে, যারা গণ্যমান্য সোসাইটিতে বা সমাজের মধ্যে তারা উঁচু অবস্থানে আছে, স্পেশাল পজিশনে আছে, তখন শুধুমাত্র যদি তাদের প্রতি সম্মান হয় তখন আপনারা চোখ বন্ধ করে ভেনারেশনটা নিয়ে নেবেন। ভেনারেশনে থাকা পার্সন আশেপাশের বা তার থেকে কমা ছোট লোকজনকে কখনোই রেসপেক্ট দেয় না। ভেনারেশনের পার্সন শুধুমাত্র তাদেরকেই সম্মান দেয় যারা অনেক ওয়েল নোন, যারা পাওয়ারফুল। কেন? কারণ ওরকম মানুষের কাছ থেকে তার কিছু ফায়দা হাসিল হবে, কিছু ফায়দা হবে, কিছু লাভ হবে, এই কারণে তাদেরকে রেসপেক্ট দেয়। এটা হলো ভেনারেশন। আর ভুলবেন কখনো? কে ভুলে যাবেন? এই দুটো রুব্রিক্স কারো ভোলা যাবে না। তো যাক, আমরা যদি গতকাল থেকে এই পর্যন্ত সামারাইজ করি তাহলে দাঁড়াবে যে ভিলেট্রাম অ্যালবাম বেসিক্যালি ধার্মিক প্রকৃতির হয়, কিন্তু এই ধর্মটা হলো তার ঢং। কারণ সে তার সামনের লোকজনকে নিজে, মানে সামনের লোকজনের সামনে নিজেকে গ্রেট বা আলাদা, আমি আলাদা এরকম প্রমাণ করতে চাই। পেশেন্ট সমাজের লোকজনকে, লোকজনের সামনে নিজের একটা ভালো ইমেজ বানাতে চায় এবং সেটা একটা বজায় রাখতে চায়, এবং এজন্য সে প্রায় ভুল পদ্ধতি অবলম্বন করে, অনেক মিথ্যা কথা বলে, অনেক কিছু দেখায়, অপ্রয়োজনে অনেক খরচ করে, ফাজুল খরচ করবে, উল্টাপাল্টা খরচ করবে এই দেখানোর জন্য। ভিলেট্রাম অ্যালবাম এরকম করে। আচ্ছা, আরেকটা কথা একটু না বললেই নয়। দেখেন, এই পেশেন্ট কিন্তু প্রথমেই চেম্বারে যখন ঢুকলো, আসসালামু আলাইকুম বলে যখন ঢুকলো, ফার্স্ট টাইম, আমি বলেছি ফার্স্ট পেশেন্ট, প্রথম ভিজিটে এই পেশেন্ট আসছে, এটা এই রকম যদি সালাম হয়ে থাকে এটা অবশ্যই লাইকোপোডিয়াম না। যারা লাইকোপোডিয়াম দিয়েছেন তারা আগেই মন থেকে ডিলিট করে দেন। পরের কথা কি হয়েছে এটা দেখা দেখি নাই, কারণ আমি আপনাদের কি বলেছি, লাইকোপোডিয়াম হচ্ছে টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং। যে পাবলিক অ্যাপিয়ারিং এ টিমিডিটি থাকে সে কখনো এত বড় লম্বা সালাম দেয়? এটাও কিন্তু একটা যুক্তির বিষয়, এটাও মাথার মধ্যে রাখবেন, আমার মনে হলো তাই বললাম। তো যাক, ভিলেট্রামের সামারাইজ করলে আমরা কি পেলাম? ডেলুশন গ্রেট হি ইজ, খুব প্রাউডই থাকে, ডেলুশন প্রাউড, ডেলুশন র্যাঙ্কড হি ইজ। তারপরে ডিসপেয়ার সোশ্যাল পজিশন, ফেয়ার সোশ্যাল পজিশন, এই বিষয়গুলা থাকে, আমি এখন দিচ্ছি না, আমি নোটে দিয়ে দেবো। সোশ্যাল পজিশন, কনসার্ন অ্যাবাউট, এই ইয়েগুলা ভিলেট্রাম অ্যালবামের মধ্যে আমরা পাই। লাইজ নেভার স্পিক, লায়ার নেভার স্পিক ট্রুথ, এগুলোর মধ্যে আমরা ভিলেট্রাম পাই। ঠিক আছে? তো দেখেন, আপনারা আরেকটা জায়গায় ভুল করেছেন আজকের ইয়াতে, সেটা আপনারা অনেকেই নিয়েছেন, অনেকে বলতে 3-4 জন নিয়েছেন, এবং আমার খুব পছন্দের কয়েকজন ব্যক্তিও এটা নিয়েছেন। আপনারা সবাই আমার পছন্দের, কিন্তু তাদের স্টাডি প্যাটার্ন আমার ভালো লাগে, অ্যানালাইসিং আমার ভালো লাগে, এই কারণে বললাম তারা কোন জায়গায় ভুল করেছেন, এই কারণে এটা একটু ধরায় দিই।
সেটা হলো তারা নিয়েছেন ডেলুশন গড, কমিউনিকেশন গড, হি ইজ ইন। ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড, হি ইজ ইন। ঠিক আছে, এই রুব্রিক্সটা নিয়েছেন। এই রুব্রিক্সেও গড আছে, গডের কিন্তু সব জায়গায় একই মানে, গডের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে। এখানে কিন্তু দেওয়া আছে কমিউনিকেশন। কিন্তু আমাদের এই পেশেন্ট এইখানে কি, এই এই রুব্রিক্সটাতে, এই মানে গড কমিউনিকেশন এই রুব্রিক্সে কি, এখানে পেশেন্ট কিন্তু হ্যাভেনে থাকার মেয়রের কথা বলবে না, ওর বাড়িতে আমার যাতায়াত এই কথা কিন্তু বলবে না, বলে মেয়রের সাথে আমার কথা হয়, মেয়রের ইয়েতে হয়, কিন্তু বাড়ির কথা সে বলবে না। হ্যাঁ, এখানে হ্যাভেনে থাকার কোনো কথা বলবে না। সাথে সাথে এখানে পেশেন্ট এবং গড কমিউনিকেশন করে। কমিউনিকেশনটা কি? টকিং আর কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি? টকিং এ একজন বলে আর একজন শোনে, আর কমিউনিকেশনে কি হয়? বোতোয় আমি বলবো, আপনি শুনবেন, আপনি বলবেন, আমি শুনবো। এটা হলো কমিউনিকেশন। এটা হলো কমিউনিকেশন এবং টকিং এর মধ্যে বেসিক পার্থক্য। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকাই নেন। এর মানে কি? পেশেন্ট কমিউনিকেশন উইথ গড মানে পেশেন্ট এবং ঈশ্বর বা গড, ভগবান বলেন বা আল্লাহ, এটা কি করছে? বা মেয়র নিজ নিজ চিন্তা চেতনা, বিচার বিবেচনা, জ্ঞান বা নলেজ ক্লিয়ার শব্দে, কমিউনিকেশনে ক্লিয়ার থাকে। যে জায়গায় ক্লিয়ার, কমিউনিকেশন আরেকটা বৈশিষ্ট্য অ্যাট্রিবিউট হলো কমিউনিকেশন হলো ক্লিয়ার কাট। নন কমিউনিকেটিভ আমরা কোনটাকে বলি? যেটা ক্লিয়ারলি আসে না। আপনি রেডিও টিউন করছেন, করতেছে, এটাকে আমরা ক্লিয়ার বলবো না, নয়েজি। আর স্মুথ কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে একদম ক্লিয়ার। নলেজ তারা ক্লিয়ার কাট পরিষ্কার ভাবে একে অপরের সাথে শেয়ার করে এবং সাথে ডিসকাসও করে। কমিউনিকেশন ডিসকাসও করে। কেন ডিসকাস করে? যাতে তারা দুজন একে অপরের কথা ঠিক মতো বুঝতে পারে। ভালো করে বুঝেন, খুবই বোঝার জিনিস আছে। হোমিওপ্যাথি যতটা সিম্পল ততটা কঠিন। যদি বুঝতে পারেন খুবই সিম্পল, বুঝতে না পারলে খুবই কঠিন। এই পেশেন্টের ভাবনা কি? এই কমিউনিকেশন উইথ গড। এই পেশেন্ট মানে এই রুব্রিক্সে থাকা পেশেন্টের কথা হলো, আমি গডের সাথে সলা পরামর্শ করি। আমার যা আছে আমি গডকে বলি, গডের যা আছে গডও আমার সাথে ডিসকাস করে, ক্লিয়ার কাট করে ইয়ে করে। কেন করি? যাতে আমরা একে অপরকে ঠিক মতো বুঝতে পারি, একে অপরের মনের ভাবটা আমরা যাতে একসাথে আদান প্রদান করতে পারি। তাহলে এই রুব্রিক্সে ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড, এই রুব্রিক্সে ঈশ্বর বা গডের সাথে পেশেন্ট কি করছে? কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে। এইটুক ভাবনা থেকে বুঝেন, এইটুক ভাবনা থেকে বুঝেন এখানে কি আছে। এখানে আছে হি, নট শি। আগের রুব্রিক্সে কি ছিল? যে দেখেন মেসেজে দেওয়া আছে, আগের রুব্রিক্সে ছিল শি, সে ওখানে গডের থেকে নিচু মনে করতেছে। আর এইখানে তার ইগোর কারণে, তার ইগো আলাদা, ইগোটা বুস্ট হয়ে গেছে। সে ভাব দেখাচ্ছে যে গড আমাকে তার জ্ঞান দিচ্ছে, শেয়ার করছে, আমারও কথাবার্তা আমি গডের সাথে বলতেছি, তার মানে আমার পাওয়ার আছে, আই হ্যাভ, আমি এখানে ম্যাসকুলাইন। এই জন্য এই রুব্রিক্সে মেল প্রোনাউন ইউজ করা হয়েছে, হি ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন না? এখানে কিন্তু মাথা নতর বিষয় না, আমি গডের দিক তাকায় কথা বলতেছি, কমিউনিকেশন বোথে, তার মানে আমিও গডের মতন পাওয়ার রাখি। তাহলে দুইটা রুব্রিক্সের ভাবনা দুই হয়ে গেল। কত সুন্দরভাবে আমাদের রেপার্টরি গুলো আমাদেরকে গিলায় গিলায় খাওয়াচ্ছে। কিন্তু আপনি যদি মূল অথারের জায়গা থেকে যান, প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা। আমরা খালি ক্রস করে করে দিয়ে দিলাম, ক্রস রেফারেন্স দেখে আরেক দিকে গেলে খুবই বিপদ হয়ে যায়। এই কারণে প্রত্যেকটা রুব্রিক্সের মধ্যে গভীর ডিপ সিটেড ফিলিংস থাকে, এটা আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু সে গডের লেভেলেরই মনে করছে, এখানে হি হ্যাভেন টক উইথ গড, যে আগের রুব্রিক্স ছিল সেখানে কি বলতেছে? সেখানে গডের বাড়িতে যাচ্ছি, যায় আমার কথা আমি বলতেছি, আমার আর্জি আমি দিচ্ছি, আমি ইয়ে করতেছি, সেখানে ওই কারণে শি। বুঝতে পারছেন খুব ইজিলি? তাহলে যারা ওই রুব্রিক্সটা নিয়েছেন, ওই রুব্রিক্সটা এই কেসের ক্ষেত্রে একদমই গ্রহণযোগ্য না, অ্যাপ্রোপ্রিয়েটও না নেওয়ার জন্য নেওয়া। ঠিক আছে? তারপর ইনসাইটিং নিয়ে যেটা বললেন, ভিরেট্রামের পেশেন্টরা কিন্তু এই কাজ করে, যে অন্যদের
মানে আমাদের ওই রুব্রিক্স আছে না, ইনসাইটিং আদার্স, অনেকে তো বললেনও যে ইনসাইট করতেছেন। তো ইনসাইটিং আদার্সটা কি? ভিরেট্রামের পেশেন্ট গুলা এখানে আরো হাউসও আছে সেমিস্টার, আমরা ভিরেট্রাম নিয়ে আলোচনা করছি। ভিরেট্রামের পেশেন্ট কি করে, তার কাজ করার জন্য লোকদের কেমন ভাবে উস্কায়, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, হ্যাঁ, এবং অ্যাকসেপ্ট করতে বাধ্য করে, এমন ভাবে ইয়ে করে। এই মানুষকে উত্তেজিত করতে ভিরেট্রাম মানুষকে উত্তেজিত করতে একদম সিদ্ধহস্ত। সে আনইথিক্যাল এবং ভুল উপায়ে তার অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য এই কাজটা করে। হ্যাঁ, আমাদের হাসান ভাইয়ের কাছে রুগী যা বলছে যে আপনি বিএইচএমএস ডাক্তার, সরকারি কলেজ থেকে পড়েছেন, হ্যাঁ, আপনার এত গান, আপনার এত নাম শুনেছি, আপনার এইরকম ইয়ে হয়েছে, আপনি যদি সত্যি সত্যি যোগ্য ডাক্তার হয়ে থাকেন তাহলে এমন ওষুধ দেন যাতে দ্রুত ঠিক হয়ে যায়। একটা রুগীর তো কথা বলার কথা না যে আপনি বিএইচএমএস ডাক্তার, আপনি পিএইচডি হোল্ডার, আপনি এই, কিন্তু এগুলোই পিকিউআরএস আমাদেরকে চিন্তা হবে। সে উৎসাহ মানে আপনাকে খোঁচাচ্ছে, আপনাকে উৎসাহিত করতে, স্টিমুলেট করতেছে, করার চেষ্টা করছে যে বিএইচএমএস ডাক্তার দেখি কেমন শিখছেন, আমাকে ওষুধ দিয়ে তাড়াতাড়ি ভালো করেন, তো যদি ভালো করতে পারেন তাহলে আর কারো কাছে যাব না, আপনার ওষুধই খাবো, যদি কোথাও যাই তাহলে আমার নাম চেঞ্জ করেন, আমার নামে আপনার কুত্তার নাম রাখেন, এইরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভিরেট্রামের পেশেন্টরা আপনার চেম্বারে এসে দেবে। আপনাকে প্রভোগ করবে, আপনাকে উৎসাহিত করবে, আপনাকে মানে খোঁচাবে, কেন? যাতে যত দ্রুত সম্ভব, যত দ্রুত এমন একটা ওষুধ প্রেসক্রাইব করেন যাতে সে সুস্থ হয়ে যায়, তার স্বার্থ হাসিলের জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে ভিরেট্রাম অ্যালবামের মধ্যে দেখবেন এই ইনসাইটিং এর সাথে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, এই রুব্রিক্সটা অটোমেটিক চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব কমন পাওয়া যায়, এটা মাথায় রাখবেন, একটা সেট কম্বিনেশন সেট থাকে। তো এই টাইপের কোয়ালিটি, এই টাইপের ডেলুশন, এই টাইপের বিহেভিয়ার নিয়ে বেসিক্যালি ভিরেট্রাম অ্যালবাম তার স্বার্থ সিদ্ধি করে। তাহলে আমরা মানে এই গতকালকের যে আলোচনাগুলো করলাম, তাদের লক্ষ্য অর্জনের জন্য তারা কি টাইপের কর্মকাণ্ড করে, কি টাইপের কি বলবো অ্যাটিটিউড নেয়, কেমন কি ইয়ে করে, সেই বিষয়টা আমরা জানতে পারলাম। আশা করি কারো ভুল হওয়ার কথা না, কিভাবে তার লক্ষ্যটাকে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে, এগুলা হলো এই এই আজকের আর কালকের এই আলোচনার মুদ্রা জায়গাটা হলো এইখানে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে এদের অ্যাটিটিউডটা কেমন থাকে। আপনি হয়তো তাদের সে কিভাবে অ্যাচিভ করতে যাচ্ছে সেটা ধরতে পারলেন না, কিন্তু অ্যাটিটিউড ধরতে পারছেন। অ্যাটিটিউডটাও কিন্তু আমরা পেশেন্টের মধ্যে যেতে পারি। অ্যাম্বিশন, আমরা কিন্তু মূল আলোচনা আমাদের অ্যাম্বিশন ইনক্রিজ মেন্স এভরি পসিবল ওয়ে, তাই না? ওই রুব্রিক্সের আমরা আলোচনা করছি। এবার আমরা দেখবো যে অ্যাটিটিউড কিরকম হয়। তো প্রথমে একটু জানি যে আমাদের এই লাইকোপোডিয়ামের অ্যাটিটিউডটা না, প্রথমে আমরা তিনটা মেডিসিনের কমন অ্যাটিটিউড গুলো আগে জানি। প্রথমে তিনটা মেডিসিনের কমন অ্যাটিটিউড আমরা জানি, অনেক আছে, আমি যেগুলা নিতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কমন অ্যাটিটিউড গুলা আগে শিখি, তারপরে আলাদা আলাদা এই তিনটা মেডিসিনের অ্যাটিটিউড কেমন হয়, তাদের মোশন কেমন হয়, প্রেজেন্টেশন কেমন হয়, সেগুলো আমরা দেখব। তো প্রথম কমন যে রুব্রিক সেটা হচ্ছে ইগোটিজম। ইগোটিজমটা কি? ইগোটিজম আমরা তখনই নিই, ইগো সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে, এখানে সবার মধ্যে আছে, কিন্তু আমরা পেশেন্টের মধ্যে কখন ইগোটিজম নিব? একদম প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে এটা, পেশেন্ট কথা বলার সময় আমি, আমার, হ্যাঁ, মি, মাইসেলফ, আই অ্যাম, এই টাইপের শব্দগুলোর প্রতি বেশি গুরুত্ব দিবে, এই টাইপের শব্দগুলা বেশি বলবে, পক্ষান্তরে নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, নিজেকে সবচেয়ে বেশি
গুরুত্ব দিবে। দেখেন এই আমাদের পরের রুব্রিক্স গুলা তো এত মানে কনসাইজ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে, ওই রুব্রিক্সের ইয়ে দিয়ে মূল ফিলিংসটা, রুব্রিক্সটা বোঝা সুবিধা হচ্ছে ঠিক আছে, কিন্তু মূল ফিলিংস বুঝতে গেলে কার সোর্সে রুব্রিক্সটা ঢুকছে সেটা যদি আমরা জানতে পারি, শিখতে পারি, তাহলে একদম একদম সেরকম হয়ে যায়। দেখেন এইখানে ভিরেট ট্রাম বলেন বা এরা হলো এই রুব্রিক্সটা রেফারেন্স হয়ে আসছে হচ্ছে বনিং হোসেনের, সরি হ্যাঁ বনিং হোসেনের রেপার্টরি থেকে। বোগার যেটা লিখেছে, বোগার, বনিং হোসেন, ক্যারেক্টারিস্টিক এন্ড রেপার্টরি রাডারে আছে, ঠিক আছে। আমি এগুলো চেক করে করেই আপনাদেরকে বলতেছি। বোগার, বনিং হোসেনস ক্যারেক্টারিস্টিক্স এন্ড রেপার্টরি, এই রেপার্টরিতে আসছে। এই রেপার্টরিতে রুব্রিক্সটা দেওয়া আছে, দেখেন। প্রাউড, অ্যারোগেন্স, সেলফ স্টিম, হটি, দেখেন ইগোর সাথে হটিকেও লাগাই দিচ্ছে। হটি, সেলফ স্টিম, এখানে ইগো কিন্তু লেখেনি, কিন্তু এটাকে ক্রস করেছে। হ্যাঁ, ইয়াস। এই এই রুব্রিক্সের মধ্যে দেখেন যে মেডিসিন গুলো আছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মেডিসিন, মানে 4th গ্রেডে মেডিসিন আছে 1 2 3 4 5 6 7, 7টা মেডিসিন আছে 4টা। তার মধ্যে আমাদের আলোচ্য 3 মেডিসিন লাইকো, প্লাটিনা, ভিরেট্রাম, এরা 4 মার্ক পেয়ে আছে, মানে কি ম্যাক্সিমাম মার্ক পেয়ে আছে। তার মানে এই মার্কের বিষয়টা আমরা কি দেখি, প্রুভিং এর সময় ম্যাক্সিমাম পার্সনের মধ্যে যে সিমটম গুলো পাওয়া যায় সেটাকে 4 মার্ক দেওয়া থাকে, তাই তো। আমরা এটা ম্যাট্রিমেডিক্যাল রেপার্টরি যখন স্টাডি করেছি তখন এটা জানি। তো এই যে ইগোর বিষয়টা, এই ইগোর বিষয় কিন্তু এই 3 ইয়েতে থাকে। আমরা ভিরেট্রাম পড়তে যেত তখন দেখেছিলাম যে ভিরেট্রামের মধ্যে ইগো এমন ঠেসে ঠুসে ঢুকানো থাকে, তাই না, একদম ম্যাক্সিমাম লেভেলে ঢুকানো থাকে। তারপরে পরের আমি একটা যে রুব্রিক্সের কথা একটু আগেই দিলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্স ফিলিং। ইম্পর্টেন্স ফিলিং, ইম্পর্টেন্স ফিলস হিজ পম্পাস, ইম্পর্টেন্ট ফিলস হিজ পম্পাস, ইম্পর্টেন্ট ফিলস হিজ পম্পাস। এই 3 পেশেন্ট নিজের ইম্পর্টেন্স দেখানোর মতন করে কথা বলে, নিজেকে ইম্পর্টেন্স দেখানোর মতন করে কথা বলে, ঠিক আছে। কিরকম, অনেক পেশেন্টকে পাবেন যে ডাক্তার সাহেব আমি ওখানে গেছিলাম বলে ওই কাজটা হলো, নাতে তো ওর মানে এই টেবিল ওই টেবিলে চক্কর কাটতে কাটতে ওর জুতার তলায় ক্ষয় হয়ে যেত। এই টাইপের ইয়ে দেবে না, ইম্পর্টেন্ট, নিজেকে ইম্পর্টেন্স দিয়ে বলবে আমি আমি আমার দ্বারা এটা হয়েছে, আমি করছি বলে আজকে ওরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতেছে, আমি টাকা দিয়েছি বলে তো ব্যবসাটা করতে পারলো, আমি ওদেরকে বুদ্ধিটা দিলাম বলেই তো সে আজকে বিজনেসটা দাঁড় করালো। তার মানে কি, নিজের দ্বারা করা বা নিজের কাজ, নিজের কৃত কাজকে সে মূল্যায়ন দিচ্ছে, ইমফাসিস দিচ্ছে, তখন আমরা এই রুব্রিক্সটা নিয়ে নিতে পারি। ইম্পর্টেন্স ফিলস হিজ পম্পাস, মানে পম্পাস ইম্পর্টেন্স ফিল হিজ, এই রুব্রিক্সটা এভাবে পড়তে হবে। এরপরে যেটা কমন রুব্রিক সেটা হচ্ছে ডেলুশন গ্রেট পারসন হি ইজ, এটা তো 3টা আছে। ডেলুশন গ্রেট পারসন হি ইজ, নিজেকে অনেক গ্রেট মনে করে, গ্রেট পারসন, এটা তার ভ্রান্ত ধারণা, ডেলুশন। রুবি বলতেছে যে ডাক্তার সাহেব করোনার মধ্যে তো এই এলাকায় কেউ দোকানই খোলা রাখতো না, টাকা পয়সা তো করোনা জীবাণু ছড়াতো, আমি ডাক্তার সাহেব নিজেই নিজের ইয়ে খরচ করে আমি আমার দোকানে ক্রেডিট কার্ডের মেশিন লাগাইছি। কেউ এই আমার মহল্লাতে আমার তল্লাটে কারো ক্রেডিট কার্ড না, আমি ক্রেডিট কার্ডে নিতাম, বিকাশে খুলেছি, বিকাশে এজেন্ট অ্যাকাউন্ট খুলেছি, তোমরা দাও, ডিজিটাল মানি দাও, আমাকে কিছু করতে হবে না, তোমাদের কিছু করতে হবে না, তোমরা রিস্ক ফ্রি। এটা একটা বিজনেস পলিসিও, কিন্তু তারপরে রুগী এই কথা বলতেছে আমি করেছি। আমার মনে হয় আমি একমাত্র এই ফ্যাসিলিটিস গুলা দিয়েছি, আমার মনে হয় আমি এর ইউজ গুলা জানি, ঠিক আছে। তার মানে নিজেকে গ্রেট ভাবতেছে, আমি গ্রেট, আমি সবার জন্য করেছি। এক্সক্লুসিভ, এই এক্সক্লুসিভ 2 এর মধ্যেও কিন্তু আমরা এক্সক্লুসিভ 2 এর মধ্যে নাই। এক্সক্লুসিভ 2টা আমি কেন নিলাম জানি না, এক্সক্লুসিভ 2 তো
প্লাটিনা আছে, এক্সক্লুসিভ 2 এর মধ্যে ন্যাট্রামিউর আছে, কার্সিনোসিনও আছে। যে এক্সক্লুসিভ নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে এইটা হলো বিষয়। আর আরেকটা পাওয়া যায়, সেটা হলো বুস্টিং করে। বুস্টার নিয়ে তো আমি অনেক আলোচনা করেছি, আজকে বুস্টার নিয়ে খুব কম আলোচনা করি। বুস্টিং করে, নিজেকে শো আপ করে। এটা কেন করে? তার খুব ভালো লাগে, পছন্দের। ডাক্তার সাহেব জানেন, পাঁচবার এই বছর আমি ইন্ডিয়াতে গেছি, থাইল্যান্ডে গেলাম একবার। আমার তো এক পা রাজশাহীতে থাকে, এক পা থাইল্যান্ডে থাকে। এই যে এইভাবে বুস্টিং, নানান ধরনের কথা বলে বলে সে আপনাকে বুস্টিং করবে। আরেকটা জায়গা আমাদের কমন 3টা মেডিসিনের মধ্যে, সেটা হচ্ছে গ্রিডি কুপিডিটি। এটা তো আছে গ্রিডি কুপিডিটি, ইটিং ইন। গ্রিডি কুপিডিটি, ইটিং ইন। এই 3 পেশেন্ট খুব লোভী হয়। তার খাবার বা পানীয় যা কিছু পাবে সবই তার কাছে কম মনে হয়। খাই 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 খাই, বুলুমিয়া। হ্যাঁ, বুলুমিয়া টাইপের তাদের মধ্যে একটা ভাবনা, তাদের মধ্যে একটা বিষয় থাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি। আগামীকালকে আমরা তাদের অ্যাটিটিউড কেমন হয় আপনার লাইকোপোডিয়ামের, ভিরেট্রামের বা প্লাটিনার, আমরা এই বিষয় নিয়ে কিছু কিছু কম্পারেটিভ স্টাডি দেখব। সাথে দেখি আজকে যদি কোনো কেস দিতে পারে আমি দেব, আর না হলে তো কালকে আলোচনা হবেই। তো ঠিক আছে, এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আশা করি কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। একটু মাথাটা কুল রাখেন। ডেফিনেটলি 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা নিজেরাই এগুলা ছোট ছোট জিনিসগুলা ওভারলুক আর করবেন না। দেখবেন যে খুব ছোটতেই, খুব শর্টে মেডিসিনকে ধরে ফেলতে পারছেন, রোগীকে ওষুধ দিয়ে দিতে পারতেছেন।